একটা আপুর আবদারে আমি আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি। আমি কিভাবে ভাঙাচোরা ঘরটাতে থেকে এত সুন্দর একটা বাড়ি করলাম সেই জার্নিটাই আপুটা জানতে চাইছে। তো যার জন্য কিন্তু আজকে আমি এই ভিডিওতে সেই কথাগুলা বলবো, আর ভিডিওতে আমি আমার কাজকর্ম আর আমার সবজি বাগানটা তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। হয়তো আজকে আমি ভিডিও রিলেটেড কোনো কথা বলতে পারবো না, কিন্তু আগেই বলে দিলাম আপুরা আমার কাজকর্মগুলো দেখতে পারবা। আর আজকে আমি সকালে ব্রেকফাস্টের জন্য একটা খুব সুন্দর একটা প্রোটিন অনেক প্রোটিন ভরপুর একটা জিনিস বানাইছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সবজি বাগানটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি আমার সেই জার্নিটা শেয়ার করব। আমি কিভাবে সেই ভাঙা কুড়ে ঘরটা থেকে এত সুন্দর একটা বাড়ি করলাম, যেটা আমার স্বপ্ন ছিল, যেটা আমার আশা ছিল, সেই আশাটা পূরণ করলাম। কত কিছু স্যাক্রিফাইস করে, কত কষ্ট করে, কত পরিশ্রমের ফলে আজকে আমরা এই বাড়িটা করতে পারছি। সব কিছুই কিন্তু থাকবে আজকের এই ভিডিওটাতে। হয়তো আপুদের কাছে একটু হইলেও ভালো লাগবে এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যদি কেউ নতুন আসো আমার চ্যানেলটাতে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে কিন্তু তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, প্রথমেই আমি সেই জিনিসটা বানাইতেছি। আর এখন কিন্তু অনেকটাই সকাল, প্রায় 6:30টার মতো বাজে। আর এখানে দেখো রাতে আমি ওভারনাইট ছোলা বুট আর মাটি কালার ডাল ভিজিয়ে রাখছিলাম। তো এখন গ্রাইন্ডারে সব কিছু একটা একটা করে দিয়ে দিলাম। তোমরা তো দেখতেই পারলা, আদা, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা, একটু জিরা, একটু লবণ আর ছোলা বুট আর মাটি কালার ডালটা খুব সুন্দর করে গ্রাইন্ডার করে নিয়ে নিলাম। এটা এখন গাবলার মধ্যে দিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে 15 মিনিট বা আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তারপর এটা দিয়ে কিন্তু আমি ডোসার মতো বানাবো। আর এই রেসিপিটা কিন্তু বর্তমান ইনস্টাগ্রামে একদম ভাইরাল। তো যার জন্য আজকে আমি এটা ট্রাই করলাম। আর এই সব কিছুই আমার কিচেনে ছিল, যার জন্যই করতে আজকে ইচ্ছা করলো। তো তার জন্য দেখো আমি আগে জিনিসটা বানিয়ে রেডি করে রেখে দিলাম। তো চলো এখন আমার সেই জার্নিটার কথাই তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরা আমার কাজকর্মগুলো দেখো, খুব সুন্দর করে কিন্তু আমি আমার আজকে কাজকর্মগুলো করছি। রান্নাবান্না থেকে শুরু করে ঘর পরিষ্কার, আমার বাগান বাড়ি সব কিছুই কিন্তু থাকবে এই ভিডিওতে। তো যাই হোক আপুরা, আমার বিয়ে হয়েছিল 2017 সালে। আর আমাদের বিয়েটা কিন্তু দুইজনের ইচ্ছাতে হয়েছিল, বাড়ির মানুষের ইচ্ছাতে হয় নাই। আমরা দুইজন রাজি ছিলাম, দুইজনে দুইজনকে পছন্দ করতাম, তার জন্যই কিন্তু বিয়েটা হয়েছিল। আমাদের বাড়ি থেকে কিন্তু আমাকে এখানে বিয়া দিবেই না, কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষগুলো সবাই রাজি ছিল। আমার শ্বশুরবাড়ির কয়েকজন রিলেটিভের আর কি চাওয়া পাওয়াটা একটু অন্য ছিল, আনতে চাইছিল না আমাকে, কিন্তু উপরওয়ালা রাজি ছিল। আর আমরা দুইজন ঠিক ছিলাম, যার জন্যই হয়তো আমাদের বিয়েটা হয়েছে। আর আজকে আমরা এইখানে এই পর্যন্ত আসতে পারছি। তো যাই হোক, বিয়েটা যা আল্লাহর হাতের লেখা, এটা কিন্তু আসলে সত্য। বিয়া, মরণ, জন্ম, এগুলা কিন্তু এই তিনটা জিনিস আসলেই আল্লাহর হাতের লেখা। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে তো আমাকে এখানে বিয়া দিবেই না, জাস্ট আমরা দুইজন রাজি ছিলাম, যার জন্য বিয়েটা হয়েছে। আর উপরওয়ালার আর কি লেখা ছিল আগের থেকে যে আমাদের দুইজনের জুড়িটা, তো যার জন্য হয়তো বিয়েটা হয়েছে। তো যাই হোক, আমার যখন বিয়ে হয়েছিল তোমাদের ভাইয়া হার্ডওয়্যারের দোকান করতো। আর তখন মাত্র 2 বছর বয়স হয়েছিল তার দোকান করার। তো যাই হোক, আমার বিয়ে হয়ে আমার শ্বশুর শাশুড়ি সবাই বেঁচে ছিল। আমার শ্বশুর ছিল একটা স্কুল টিচার, আর তখন আমার শ্বশুর কিন্তু রিটায়ারমেন্ট হয়েছিল। আর 30,000 টাকা করে পেনশন পাইতো। কিন্তু সেই 30,000 টাকা পেনশন যে পাইতো, সেই টাকা দিয়ে দুইজনের আর কি মেডিসিন খাইতেই কিন্তু সব টাকা শেষ হয়ে যাইতো। আমার শ্বশুর শাশুড়ির অনেক বেমার ছিল, আর এখন তো জানোই একটু বয়স হলে অনেক বেমার হয়। কিন্তু তারা দুইজনেই আর কি সেই টাকা দিয়ে ট্রিটমেন্ট করতো দুজনকে, আর ওষুধপাতি খাইতো। আর মাঝে মধ্যে আর কি, মাঝে মধ্যে বলতে বাজারটা করতো, মাছ মাংসর বাজারটা আমার শ্বশুরই করতো বেশিরভাগ। আর যত কিছু বাদ বাকি ওগুলো তোমাদের ভাইয়া করতো। আর তখন কিন্তু আমার ভাসুর একটা ছিল, যেটা পড়তেছিল। আর বড় ভাসুরটা কিন্তু আমার বিয়ের অনেক আগেই আলাদা হয়ে গেছে। বিয়ে হয়ে প্রায় 6 মাসের মতো আমার শ্বশুর বাড়িতে ছিল, তারপরে আলাদা হয়ে গেছে, সেপারেশন।
তো আর একটা ভাসুর ছিল, সেই ভাসুরটাও আমি বিয়ে হয়ে এসে দেখছি মানে ওরকম কোনো কাজকর্ম করে নাই বা বাড়িতে ওরকম মানে বাজার পাতিও আর কি করে নাই। তো তোমাদের ভাইয়া টুকটাক করে গালামাল বাজারগুলা করতো আর গ্যাসের সিলিন্ডার ভরাইতো আর লাইনের বিল দিত। আমি এসে এই কাজগুলো আর কি দেখতে পারছি। তোমাদের ভাইয়া এই কাজগুলা করতো আর মাঝে মধ্যে আবার মাছ মাংসও আনতো, যদি পছন্দ হইতো তার নিয়ে আসতো। তোমরা হয়তো ভাবতেছো যে আপু এই কথাগুলা কেন বলতেছে, কারণ আছে। এই কথাগুলা বলতেছি এই কারণেই, যদি মানে তখন তোমাদের ভাইয়া যদি মানে সংসার বাজারটা হয়তো খরচটা না চালাইতো, হয়তো তোমাদের ভাইয়া আরও অনেক অনেক টাকা সেভিং করতে পারতো। কিন্তু সেই সময়টাতে তোমাদের ভাইয়া 1 টাকাও সেভিং করতে পারে নাই, উল্টা আরও আমার শাশুড়ির কাছ থেকে বা শ্বশুরের কাছ থেকে মাঝে মধ্যে নিত, আমি দেখতাম। তো যাই হোক, আমার শাশুড়ি কিন্তু সব সময় তোমাদের ভাইয়াকে এই কথাটা বলতো যে তুই দোকান করস, মানে কিছু টাকা সেভিং কর, তোর তো ভবিষ্যৎ আছে, বাড়ি ঘর করতে হবে, তুই বিজনেস করতেছস, কষ্ট করতেছস, কষ্টর জন্য একটু তো সেভিং কর। কিন্তু তোমাদের ভাইয়া তখন সেই কথাগুলো একদমই কানে নিত না, আমি দেখতাম। আমি তো তখন নতুন ছিলাম, আমি তো কিছু বলতে পারতাম না। কিন্তু আমার শাশুড়ি মা অনেক বুঝাইছে, বারবার করে দেখছি আমার সামনে বুঝাইছে তোমাদের ভাইয়াকে। কিন্তু তোমাদের ভাইয়া বলছে যে না, আমি দোকান করি, খাবো দাবো, ভালো মতো চলবো, এইটুকুই। কিন্তু তার প্রায় আমার মানে বিয়ের 7 মাস পরে তারপর আমি প্রেগনেন্ট হয়ে যাই। আমার এই যে ছেলেটা পেটে আসে, তো তখন কিন্তু আমি পড়তেছিলাম, বিয়ে 3rd সেম না 4th সেমের আর কি এক্সাম দিতেছিলাম। তো তোমাদের ভাইয়া কিন্তু একদমই না করে দিছিল, আমার পড়ার মানে বন্ধ করে দিতে চাইছিল। তোমাদের ভাইয়া বলছিল যে ওর আর পড়া লাগবে না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি একদমই মানে নাই। আমার শ্বশুর শাশুড়ির জন্যই আমি কিন্তু বিয়েটা পাশ করতে পারছি। আমার শ্বশুর শাশুড়ি বলছিল যে আমার বিআই বিআইনকে আমি কথা দিছি তাদের মেয়েকে বিয়েটা পাশ করাবো, আমরা যেভাবেই পারি আর কি করাবো। তো আমার শাশুড়ি কিন্তু অনেক বেমার ছিল, তারপরেও আমাকে মানে এক্সাম যখন দিতাম আমি, আমাকে নিয়ে যাইতো আমার শাশুড়ি ধুপড়ি গার্লস কলেজে, এখান থেকে চাপড় থেকে কতটুকু ডিস্টেন্স দেখো। সেই বেমারি মানুষটা আমাকে যখন যখন আমি এক্সাম দিতাম তখন তখনই নিয়ে যাইতো। তো লাস্ট এক্সামটা কিন্তু আমি আমার ছেলেকে 8 মাস পেটে নিয়ে আমি এক্সামটা দিছিলাম। তারপরে দেখো আজকে আমি বিয়েটা পাশ করতে পারছি। আসলে আমি মনে করি একটা নারী মানুষের বা একটা মেয়ে মানুষের পড়াশোনা খালি চাকরির জন্যই করার দরকার না, মানে বাচ্চাদের ভবিষ্যতের জন্য কিন্তু একটা মেয়ে মানুষের বা একটা মায়ের পড়াশোনার অনেক দরকার। তো আমি বিয়েটা পাশ করতে পারছিলাম বিধায় মনে হয় আজকাল আর কি আমি আমার ছেলেটাকে এত সুন্দর করে শিক্ষা দিতে পারতেছি, পড়াইতে পারতেছি, এটা আমি মনে করি। যার জন্য হয়তো আমার ছেলেটা অনেক সুন্দর করে পড়া পারতেছে। আমি কিন্তু আমার ছেলেকে এখনও টিউশন দেই নাই, আমি নিজে পড়াই, যার জন্য আমার ছেলের পড়াশোনা কিন্তু এখনও ঠিক আছে। তাই বলি একটা মেয়ে বা একটা নারীর পড়াশোনা করে যে খালি চাকরি করতে হবে এটা কিন্তু কোনো কথা না। নিজের বাচ্চাদের ভালো ভবিষ্যতের জন্য কিন্তু নিজেদেরকে একটু পড়াশোনা করতে হবে। তো যাই হোক, ওইভাবে আমি বিয়েটা পাশ করছিলাম, তারপরে আমার ছেলেটা হয়ে গেল। আর ছেলেটা হওয়ার 1 মাস আগে আমার শাশুড়ি মা গত হয়ে গেল, আল্লাহ পাক তাকে নিয়ে গেল। তো তারপর থেকে তোমাদের ভাইয়া আর কি হয়তো বুঝতে পারলো যে আমার কিছু করতে হবে। তো আমার ছেলেটা হয়ে গেল, তারপর 2-3 মাস পর থেকে দেখি তোমাদের ভাইয়া হয়তো মানে ওই বুদ্ধিটা আর কি মাথায় আসলো তখন যে আমার তো মা মরে গেল, এখন তো আর বলার মতো কেউই নাই যে তুই টাকা সেভিং কর। তো এখন হয়তো আমার নিজের চিন্তা নিজেকেই করতে হবে, কেউ বলে দেবে না। তো তখন থেকে হয়তো আর কি আমাকে কোনোদিন বলে নাই, আমি এখন আর কি বুঝতে পারি। তখন থেকে হয়তো আর কি তোমাদের ভাইয়া টাকা সেভিং করা স্টার্ট করে দিছিল। আর তখনও কিন্তু আমার শ্বশুর বেঁচে আসছিল, কিন্তু আমার শ্বশুর এই সব কথা কোনোদিন আর কি বলে নাই, আমি আর কি শুনি নাই। আর আমার শ্বশুর শাশুড়ি দুইজনেই কিন্তু অনেক ভালো মনের মানুষ ছিল, অনেক ভালো ছিল। আমার শাশুড়ি কিন্তু সবসময় তোমাদের ভাইয়ার কথা চিন্তা করতো, আর তোমাদের ভাইয়াকে অনেক ভালোবাসতো। আমি দেখতাম মানে সবার ছোট ছিল, তো সবার ছোট ছেলেকে কিন্তু অনেক ভালোবাসতো আমার শাশুড়ি আর কি। তো নিজের কাছে যদি কিছু টাকা থাকতো আমার মানে হাজব্যান্ডকে দিয়ে দিত বা তোমাদের ভাইয়াকে দিয়ে দিত। আর তোমাদের ভাইয়াকে দোকানটাও কিন্তু আমার শাশুড়ি মানে কোয়ার জন্যই কিন্তু দোকানটা দিয়ে দিছিল আমার শ্বশুর। তো যাই হোক, সেই দোকানটা প্রায় 7-8 বছর 7 বছরের মতো
আর কি করছিল আমার হাজব্যান্ড, 7 বছরও না 6 বছরের মতো দোকানটা মানে রানিং করতেছিল। বর্তমান কিন্তু দোকানটা অফ আছে, তার জন্যই বলতেছি। কিন্তু দোকানের ভিতরে মাল আছে, কিন্তু দোকানটা তোমাদের ভাইয়া খোলে না, কারণ অন্য একটা বিজনেসে যুক্ত হয়ে গেছে। তো যাই হোক, তারপর আমরা কিন্তু প্রায় 5 বছরের মতো আমরা সবাই একসাথে ছিলাম। তো আমার কিন্তু ব্লগগুলো তোমরা যারা আগের থেকে দেখো তারা কিন্তু আসলে মানে বুঝতে পারবা বা বলতেও পারবা, মনেও আছে হয়তো। আমরা 5 বছরের মতো, আমার ছেলেটা যখন 5 বছর বয়স তখন পর্যন্ত কিন্তু আমরা সবাই একসাথেই ছিলাম। তো তারপর হঠাৎ করে আমরা ডিসিশন নেই যে আমরা সবাই যার যার মতো হয়ে যাব। তো তারপর যার যার মতো হয়ে গেলাম। তারপরে আবার মানে 1.5 বছরের মতো আলাদা ওই শ্বশুরবাড়িতেই করে খাইলাম কিন্তু। আর তোমাদের ভাইয়া তখন থেকে টাকা সেভিং করতে করতে প্রায় 14-15 লাখ টাকার মতো সেভিং করছিল। আর এই টাকাটা কিভাবে সেভিং করছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি। একটা মেয়ে মানুষ বা একটা গৃহিণী বা একটা নারী ঘরে যদি বা তার স্ত্রী ঘরে যদি একটু হিসাব করে বা ভালো করে না চলে, তাহলে কিন্তু একটা স্বামী কোনোদিনও টাকা সেভিং করতে পারবে না। তোমার হাজব্যান্ডের যতটুকু ইনকাম ততটুকু তুমি হিসাব করে তুমি ততটুকু মেনে তোমার সেইভাবে চলা উচিত। তো যাই হোক, আমরা সেইভাবেই চলছি আর কি। আমি তোমাদের ভাইয়ার যতটুকু ইনকাম সেই ইনকাম অনুযায়ী কিন্তু আমি বাড়িতে চলাফেরা করছি। অনেকেরই দেখি একটা নাইটি বা একটা কাপড় 1 সপ্তাহ পরে তারপরে দেখি ফালিয়ে দেয়, কিন্তু আমি একটা নাইটি না হইলেও 3 মাস মানে চালাইছি। আর আমরা কিন্তু ঈদ বা কোনো প্রোগ্রাম ছাড়া কাপড় কিনি নেই কোনো দিন। মানে অজস্র মানুষ বলে না যে অভাঙ্গা কাপড় কেনা, অজস্র কাপড় কেনা, বেহিসাব কাপড় কেনা বা ওরকম জিনিস কেনা, সেই জিনিসগুলা কিন্তু কোনো দিন আমরা কিনি নাই, টাকা অপচয় করি নাই। আমি কিনছি সংসারের জিনিস, কিনছি অনেক জিনিস কিনছি সংসারের জন্য। 2-1 টাকা যদি হাতে জমা হইতো তখনই আমি সংসারের জন্য জিনিস কিনতাম। আর তোমাদের ভাইয়া মাঝে মধ্যে আমাকে কিছু টাকা দিত, সেই টাকাগুলো সেভ করে করেই কিন্তু তোমাদের ভাইয়াকে আমি আবার মোটান আর কি 4-5 হাজার টাকা করে দিতাম আর বলতাম যে আমাকে একটা গয়না বানিয়ে দাও। তো সেই মতো করে কিন্তু তোমাদের ভাইয়াও আমাকে বিয়ের পর প্রায় 3-4 জোড়া মানে গহনা বানিয়ে দিছে স্বর্ণর। 2 জোড়া কানের, 2টা আংটি, তারপরে 3 জোড়া কানের আর কি, আর 2টা আংটি। আবার তোমাদের ভাইয়ারও কিন্তু 3টা আংটি বানানো হয়েছিল আর কি। বিয়ার পরে এই জিনিসগুলো বানাইছিলাম, আরও 4টা চুড়িও বানাইছিলাম আমি। তো এই টাকাগুলো আমি কিছু করে সেভিং করে তোমাদের ভাইয়াকে দিছি, আবার তোমাদের ভাইয়াও কিছু টাকা মিলিয়ে আর কি আমাকে এই গহনাগুলো বানিয়ে দিছে। তো এই সব কিছুই কিন্তু দেখো আমার জন্যই হয়েছে আর কি। আমি একটু স্যাক্রিফাইস করছি, আমি একটু কষ্ট করছি, তার জন্যই কিন্তু হয়েছে। আমি টাকাটা যদি সেভিং না করে আমি যদি আমার জন্য কাপড় চোপড় কিনতাম, স্টাইল করতাম, পার্লারে যাইতাম, স্কিনের মানে কেয়ার করতাম, ওরকম হাই কোয়ালিটি করে যদি চলতাম, তাহলে কিন্তু আমি টাকা সেভিং করতেও পারতাম না, আর এই গয়নাগুলাও কিন্তু আমার হতো না। এই গয়নাগুলা কিন্তু এখন ভবিষ্যতের জন্য আমার চাবিকাঠি আর কি, বলতে গেলে ভবিষ্যতের চাবিকাঠি। আমার ভবিষ্যৎ সুন্দর হবে এই গয়নাগুলা দিয়ে। এখন কিন্তু সোনার দাম তোমরা ভালোই জানো, সবাই জানো স্বর্ণের দাম কতটুকু বেড়ে গেছে। 1 লাখ, 1.5 লাখ, 1,80,000 টাকা পর্যন্ত স্বর্ণের দাম হয়ে গেছে। আর আমি যখন স্বর্ণ জিনিসগুলা বানাইছিলাম 40,000 টাকা ভরি বা 30,000 টাকা ভরি বা 50,000 টাকা ভরি পর্যন্ত ছিল। তো এখন দেখো কত দাম বেড়ে গেছে। তো যাই হোক, সেই গয়নাগুলো এখন আমার কাছে আছে। আর আমার বিয়েতেও অনেক গয়না দিছিল, এই বাড়ির থেকেও দিছিল, আমার বাবার বাসা থেকেও দিছিল। তো সেই গয়নাগুলোও কিন্তু আছে, সব গয়না। তো একটা গয়নাও কিন্তু আমি নষ্ট করি নাই এই বাড়ি আর কি বানাইতে নিয়ে। তো এই বাড়িটা করতে করতে প্রায় এখন পর্যন্ত প্রায় 22 লাখ টাকার মতো চলে গেছে এই বাড়িতে। তো প্রায় তোমাদের ভাইয়া 12-13 লাখ টাকা সেভিং করে বাড়িটা স্টার্ট করছিল। তারপরে যে কিভাবে কি করে মানে করলো তোমাদের ভাইয়া জানে আর ওপরওয়ালা জানে, এগুলা কিন্তু আমি বলতে পারবো না। এখানে কিন্তু এই বাড়িটা বানাইতে কেউই কিন্তু 1 টাকাও দেয় নাই। না আমার বাবার বাসা থেকে 1 টাকা দিছে, না তোমাদের ভাইয়ার কোনো রিলেটিভ বা বাবা কেউ 1 টাকা দিছে, বা ভাই কেউই কিন্তু 1 টাকাও দিয়ে সাহায্য করে নাই এই বাড়িটা করতে। সম্পূর্ণ টাকায় কিন্তু তোমাদের ভাইয়ার আর কি গায়ে খাটা কষ্টের টাকা দিয়ে এই বাড়িটা করা। আর আমার একটু স্যাক্রিফাইস, একটু হিসাব, একটু পরিশ্রমের জন্যই কিন্তু আজকে আমি এত সংসার মানে সুন্দর একটা সংসার উপহার পাইছি। তোমাদের ভাইয়া আমাকে দিতে পারছে উপহার। উপরওয়ালা উপর থেকে আমাদেরকে হয়তো একটু দেখে রাখছে, একটু বরকত দিয়ে রাখছে বা একটু সহায় করছে। আর নিচে থেকে আর কি তোমাদের ভাইয়া এত পরিমাণে কষ্ট করছে, এত মানে স্যাক্রিফাইস করছে, এত মানে করছে আর কি বলবো আর কি। তোমাদের ভাইয়াও কিন্তু ওইভাবে টাকা নষ্ট করে নাই। হ্যাঁ করছে, তোমাদের ভাইয়া মোবাইল কিনতো, খুব মোবাইল কিনতো,
মানে মোবাইল, বাইক এই জিনিসগুলা খুব কিনতো। একটা সময় ছিল আমার বিয়ে হওয়ার পর আমিও অনেক বুঝাইছিলাম। কিন্তু সেই সময়টা এখন চলে গেছে। এখন তোমাদের ভাইয়া এরকম হইছে মানে ঈদ আসলে বা কোনো প্রোগ্রাম হইলেও কিন্তু একটা শার্ট পর্যন্ত নিজের জন্য কেনে না। এরকম হয়ে গেছে এখন। একটা কথা আছে না যে ঘাড়ে যদি পরিবারের দায়িত্বটা পড়ে যায় তখন কিন্তু মানে পুরুষরা এমনিতেই এরকম হয়ে যায়। তো এখন আমি সেই জিনিসটা মানে অনুভব করি বা দেখি তোমাদের ভাইয়া আগে এরকম ছিল মানে নতুন নতুন কাপড় কিনতো, দোকানে যাইতো নতুন কাপড় পরে পরে। আর এখন দেখি ঈদ আসলে আমাদের সবাইকে কাপড় দেয় কিন্তু নিজে একটা শার্টও কেনে না। আমি অনেক বার করে বলতে বলতে তারপর হয়তো একটা শার্ট কিনবে এরকম। তাও তো আমি দেখলাম যে ২ ঈদে উনি কোনো কাপড়ই কিনলো না এরকম। এইবার ঈদে মনে হয় ২-৩টা স্পটিং কিনছে আর মনে হয় একটা শার্ট, তাও তার ব্যাংকের ম্যানেজার গিফট করছে একটা শার্ট লং প্যান্ট। সে যে কাজ করে ব্যাংকের ম্যানেজারের সাথে তো কাজ করতে লাগে, তো সেই ম্যানেজারই আর কি গিফট করছে। তো যাই হোক, তো এইভাবেই কিন্তু স্যাক্রিফাইস করে করে একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে ২ জন মিলে পরিশ্রম করে আজকে কিন্তু আমরা এই বাড়িটা করতে পারছি। এই বাড়িটা করে আজকে আমরা এই বাড়িতে মানে সুখে শান্তিতে আছি। তোমরা সবাই দোয়া করো। আসলে সুখের কথাগুলা কিন্তু সবাইকে বলতে লাগে না, কারণ মানুষের নজরটা যে সত্যি এটা কিন্তু সত্যি। তো যার জন্য কিন্তু আমি সব কিছু আর কি শেয়ার করলেও আর কি কীভাবে কী করলাম সব কিছু কিন্তু শেয়ার করি না। তো যাই হোক, এই বাড়িটা কিন্তু এখন একদম মানে কমপ্লিট হয় নাই, আরও আছে, অনেক কাজই আছে, তো ভবিষ্যতে করব। কিন্তু এখন কিন্তু থাকার উপযোগী হয়ে গেছে। তো থাকার উপযোগী করার জন্য আমার ঘরে আর কি মোট কয়টা রুম আছে সেটাও তোমাদেরকে বলি। একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, একটা ওয়াশরুম, একটা ডাইনিং রুম আর একটা কিচেন, আর একটা কিন্তু ব্যালকনি আছে মানে বারান্দাও আছে ছোট্ট ঘরের সামনে। তো এই সব কিছু দিয়ে কিন্তু প্রায় 22 লাখ টাকার মতো চলে গেছে। আর ঘরে কিন্তু সব কাজই শেষ হয়েছে। এখন জাস্ট যদি সুন্দর করে কালার করতে চাই, কালারটা করলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখো, আমাদের বিল্ডিংটা কিন্তু অনেকটাই বড়। আবার যদি এই পাশ দিয়ে এখন 3টা রুমের মতো দেয় তাহলে কিন্তু একেবারে অনেক বড় একটা বিল্ডিং হয়ে যাবে। আর ওই পাশে যে 4টা রুম আছে ওই রুমগুলো কিন্তু অনেক বড় বড় রুম, তোমরা তো দেখতেই পারো। আর আমি ছাদে উঠতে পারি না যেহেতু, তার জন্য কিন্তু ছাদটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তোমরা ছাদটা দেখলে মানে বুঝতে পারবা কত বড় আর কি আমাদের বিল্ডিংটা। তো একটা সাইড জাস্ট করা হয়েছে, আর একটা সাইড যখন করব তখন কিন্তু আরও বড় লাগবে, তখন হয়তো আরও সুন্দর লাগবে। তো যাই হোক, তোমরা দোয়া করো যাতে এই সাইডটাও খুব তাড়াতাড়ি করতে পারি, আবার যাতে টাকা সেভিং করে এই সাইডটা করতে পারি। তো এখন তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার 2টা বাচ্চা, একটা মেয়ে একটা ছেলে। আল্লাহর কাছে যা যা আশা করছিলাম আল্লাহ সব আশা পূরণ করে দিছে। আল্লাহর হাজার কোটি শুকরিয়া সব সময় আদায় করি। আল্লাহ এইভাবেই রাখুক, এইতটুকুই চাওয়া পাওয়া আল্লাহর কাছে। আল্লাহ কোনো অভাব অনাটন দেয়নি আমাকে। অতটা বুঝতেও পারি নাই মানুষের মতো যে অত কষ্ট করা মানে কষ্ট করে চলা, সেটাও কিন্তু চলি না। যেভাবে আর কি পরিবেশের সাথে মানিয়েই কিন্তু সবসময় চলার চেষ্টা করি। অভাঙ্গা মানে অভাঙ্গা আর কি অপচয়ও করি না। আবার দেখা যায় যে এরকমও করেও চলি না যে মানুষ বলবে যে কিছু নাই এরকম। মানুষ বাইরে থেকে আমাদেরকে দেখে কিন্তু বুঝতে পারে বা ভাবে যে অনেক ধনী এরা, কিন্তু আমরা ভেতরে ভেতরে কিন্তু অতটাও আর কি ওই হাই কোয়ালিটি ভাবে বা ওইভাবে কিন্তু চলাফেরা করি না নিজেরা নিজেরা আর কি। সেটা কিন্তু আমরা নিজেরা নিজেরা আর কি ফিল করি, মানুষকে বুঝতে দেই না এরকম। তো যাই হোক, যেই আপুটার আর কি এই আবদারটা ছিল, আপুটার মানে আইডির নামটা আমি ভুলে গেলাম। হয়তো আপু যদি আজকে আমার ভিডিওটা দেখতেছো তাহলে এই যে দেখে নাও, তোমার আবদারেই কিন্তু আজকে আমি এই ভিডিওটা বানাইলাম যে আমি কিভাবে কি করছি। আর তুমি সেই কমেন্টে বলছিলা যে ভাইয়া নাকি অনেক টাকা ইনকাম করে তারপরেও অনেক টাকা ঋণ হয়ে গেছো। তো আসলে আপু যেটা কপালে থাকে সেটা তো হয়ই, কিন্তু নিজেদেরও একটু মানে মেনে সেনে দেখে শুনে চলতে হয়, বা ঋণ করতে হয় না। যদি তুমি ভালো চলতে চাও তাহলে ঋণ করবা না কোনো জীবনেও। টাকার অভাব হলে বা টাকার সমস্যা হলে একটু চলাফেরার ক্ষেত্রে একটু কমিয়ে দাও, মানে টাকা অপচয় করা একটু কমিয়ে দাও। মানে যেভাবে আগে চলতা সেই চলনটা একটু কমিয়ে দাও, দেখবা ঠিকই চলবা। কিন্তু টাকা ঋণ করো না কোনোদিন। টাকা ঋণ করলে কিন্তু কোনোদিনও ভালো চলতে পারবে না। তো যাই হোক আপুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিলাম। বাই বাই, আল্লাহ হাফিজ।